যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। আমেরিকা কি এবার ছোট আকারের পারমাণবিক বোমা ব্যবহারের রাস্তায় হাঁটার কথা ভাবছে? আর যদি সত্যিই ভাবে, তাহলে তার পরের নিশানা কি ইরান হতে পারে? সকালে আমেরিকা থেকে যে খবরটা এসেছে সেটা শুনে এই প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক। আজকের ভিডিওতে আমরা তিনটে জিনিস বুঝব। প্রথমত, আসলে রিপোর্টে কি বলা হয়েছে। দ্বিতীয়ত, এই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা জিনিসটা আসলে কি এবং কতটা ভয়ঙ্কর। আর তৃতীয়ত, গত কয়েকদিনের কোন কোন ঘটনা এই খবরটার সঙ্গে জুড়ে যাচ্ছে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আজ 6ই আগস্ট অর্থাৎ আজ সকালে আমেরিকার সংবাদ মাধ্যম এনবিসির একটি রিপোর্ট সামনে আসে। এই রিপোর্টে দাবি করা হয়েছে পেন্টাগন তাদের পারমাণবিক রণকৌশল বদলানোর কাজ করছে। সহজ কথায়, পারমাণবিক যুদ্ধ লড়ার পদ্ধতিটাই নতুন করে সাজানোর চেষ্টা চলছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা এখন এমন ছোট আকারের ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার দিকে বেশি নজর দিচ্ছে, যেগুলো তৈরি করা হয় গোটা একটা শহর ধ্বংস করার জন্য নয়, বরং একটা নির্দিষ্ট সামরিক ঘাঁটি, একটা পারমাণবিক স্থাপনা বা একটা নির্দিষ্ট এলাকাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার জন্য। এনবিসি বলছে আমেরিকার এই নতুন পরিকল্পনা আপাতত চীন আর রাশিয়ার মতো বড় প্রতিপক্ষের সঙ্গে কোনো আঞ্চলিক সংঘাতের কথা মাথায় রেখেই করা হচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে। চীন বা রাশিয়ার সঙ্গে তো আমেরিকার কোনো যুদ্ধ চলছে না। ইউক্রেন আর তাইওয়ানের বিষয়টাকে যদি এর সঙ্গে জুড়েও নিই, তবুও সরাসরি যুদ্ধ বলতে যা বোঝায় সেটা এই মুহূর্তে চলছে ইরানের সঙ্গে। সবচেয়ে জটিল পরিস্থিতিটা ওখানেই। তাই মনে প্রশ্ন আসে, কথা কি এক হচ্ছে, এক জায়গায় বলা হচ্ছে আর নিশানা অন্য জায়গায় নেই তো? দেখুন, এখানে একটা কথা পরিষ্কার করে বলে রাখা দরকার। এনবিসি আমেরিকার সবচেয়ে বড় এবং পুরনো সংবাদ মাধ্যমগুলোর একটি, কিন্তু তাদের এই রিপোর্টে ইরানের নাম কোথাও নেওয়া হয়নি। আর এমন কোনো প্রমাণও নেই যে আমেরিকা ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করতে যাচ্ছে। তাহলে ভাই এই প্রশ্নটা উঠছে কেন এখানে? কারণ এই খবরের ঠিক আগের দিনের আরেকটা খবর এর সঙ্গে জুড়ে যাচ্ছে। সেই খবরটা এবারে একটু বিস্তারিতভাবে বুঝে নিন। ইরানের সঙ্গে যুদ্ধ আমেরিকার এমন একটা ক্ষতি করেছে যেটা পূরণ করতে তাদের কয়েক বছর সময় লেগে যেতে পারে। রিপোর্ট অনুযায়ী ইরানের বিরুদ্ধে 5 মাস ধরে চলা যুদ্ধে আমেরিকা তাদের লং রেঞ্জ গ্রাউন্ড মিসাইল অর্থাৎ মাটি থেকে ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বেশিরভাগটাই খরচ করে ফেলেছে। এখন সেই ভান্ডার প্রায় শেষ। বিস্তারিত প্রতিবেদন এর আগে আমি আপনাদের দেখিয়েছি। বলা হচ্ছে এটিএসিএমএস এবং নতুন প্রজন্মের পিআরএসএম ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের সময় কুয়েত আর বাহরাইনে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি থেকে বিপুল সংখ্যায় ছোড়া হয়েছিল। এগুলো দিয়েই ইরানের ভিতরের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল। এই খবরটা প্রথম আসে আপনার 4 তারিখে, 4 আগস্ট। রিপোর্টে দাবি করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্রের নতুন ভান্ডার তৈরি করতে আমেরিকার কয়েক বছর লেগে যাবে, কারণ প্রতিটা ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লক্ষ ডলার, আর তৈরি হতে সময়ও বেশ ভালো লাগে। এইবার পুরো ছবিটা মেলানোর চেষ্টা করুন। একদিকে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় শূন্য, আর ঠিক তার পরের দিনই খবর আসছে পেন্টাগন পারমাণবিক রণকৌশল বদলানোর কাজ করছে এবং ছোট ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রকে যুদ্ধ পরিকল্পনায় আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। অথচ এতদিন এই অস্ত্রগুলোকে একরকম সরিয়ে রাখা হয়েছিল। তাই প্রশ্নটা উঠছে, ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি কি আমেরিকাকে এই বিকল্পের কথা ভাবতে বাধ্য করলো, নাকি এই পরিবর্তন সত্যি শুধু চীন আর রাশিয়ার মতো বড় সামরিক প্রতিপক্ষের কথা মাথায় রেখেই করা হচ্ছে? এখন অনেকের মনেই একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই অনুপ, এই ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা জিনিসটা আসলে কি, আর এটা ঠিক ভাই কতটা ভয়ঙ্কর? তাহলে আসুন বিষয়টা একটু ছোট করে সহজভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা
এমনভাবে তৈরি করা হয় যাতে গোটা শহরের বদলে একটা সামরিক ঘাঁটি বা একটা পারমাণবিক স্থাপনা বা একটা নির্দিষ্ট এলাকাকে পুরোপুরি ধ্বংস করা যায়। অর্থাৎ হিরোশিমা নাগাসাকির মতো ব্যাপার হবে না, কিন্তু এটাকে খুব দুর্বল অস্ত্র ভাবলেও মস্ত বড় ভুল হবে। ছোট বলার মানে এই নয় যে ক্ষতিও ছোট হবে, ক্ষতি বড়ই হবে। এদের ওজন মডেল অনুযায়ী আলাদা আলাদা হয়। আকাশ থেকে ফেলা অনেক ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার ওজন মোটামুটি 300 থেকে মোটামুটি ওই 500 কিলোগ্রামের আশেপাশে থাকে। আর এটা কিন্তু গোটা বোমার ওজন, শুধু ওই পারমাণবিক উপাদানের নয়। এতে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো পারমাণবিক উপাদান ব্যবহার করা হয়। গোটা বোমাটা ইউরেনিয়াম দিয়ে ঠুসে ঠুসে ভর্তি থাকে না, বরং তার একটা বলতে পারেন ওই বোমার ছোট্ট একটা অংশ আসল পারমাণবিক বিস্ফোরণটা ঘটায়। এদের ক্ষমতাও আলাদা আলাদা হতে পারে। অনেক ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা মোটামুটি আপনার 1 থেকে 10 কিলোটন পর্যন্ত হয়। আর তুলনার জন্য বলি, হিরোশিমায় যে বোমাটা ফেলা হয়েছিল সেটা ছিল প্রায় আপনার 15 কিলোটনের। মানে বুঝতে পারছেন তো ফারাকটা কতটুকু। এমন একটা বোমা যদি কোনো সামরিক ঘাঁটির উপরে ফেলা হয় তাহলে তার মোটামুটি কয়েকশো মিটার থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। যে এলাকায় এটা ফেলা হবে সেখানে কোনো কিছু টিকে থাকা খুব কঠিন হবে। এর সঙ্গে থাকে আবার আপনার তেজস্ক্রিয়তার বিপদ। বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ধুলোয় ছড়িয়ে পড়তে পারে, আর তার প্রভাব বছরের পর বছর ধরে মানুষ আর ওই গোটা এলাকার উপর থেকে যেতে পারে, জাপানে ঠিক যেমনটা হয়েছিল। তবে আকারে ছোট হওয়ার কারণে আশপাশের এলাকার জন্য ঝুঁকি মোটামুটি তুলনায় কম থাকে। আশপাশ বলতে ওই রেডিয়াসটার পরে। অর্থাৎ পরিকল্পনা কিছুটা এই রকম, এমনভাবে আঘাত করো যাতে কাজটাও হয়ে যায় অথচ এদিক ওদিক খুব বেশি ক্ষতি না হয়। এবার আরও দুটো বিষয় এর সঙ্গে একটু জুড়ে নিন, যেগুলো আমি আগেই জানিয়েছিলাম, এখন জুড়ে দেওয়ার কাজ করছি। প্রথমটা হলো, আমেরিকা এখন ইরানের আশেপাশে থাকা বেশ কয়েকটি আরব দেশ থেকে নিজেদের সেনা কমাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখেছেন। আর দ্বিতীয়টা হলো, এই দুরাত আগে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে নিজেদের নাগরিক সরিয়ে নেওয়ার জন্য একটা সতর্কবার্তা জারি করেছিল। এটাও জানেন, বলা হয়েছিল যত তাড়াতাড়ি সুযোগ পাওয়া যায় বেরিয়ে যান, আর ফিরে যাওয়ারও কোনো ওখানে দরকার নেই। দেখুন, এখানে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বলছি না যে আমেরিকা ইরানের উপর পারমাণবিক হামলা করতে যাচ্ছে। আমি শুধু আজকের এই বড় খবরটার সঙ্গে আগের দিনের ওই ঘটনাগুলো জুড়ে দিয়ে আপনাদের একটা বড় ছবি একটু বোঝানোর চেষ্টা করছি। এই ছবিতে কোন কোন দৃশ্য ইতিমধ্যেই সামনে চলে এসেছে আর কোন দৃশ্য এখনো আড়ালে রয়ে গেছে। আর এখানেই পরিস্থিতি কিন্তু নতুন মোড় নিচ্ছে। মনে রাখবেন, ঠিক এই সময়েই আমেরিকা আর ইরানের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে আলোচনা চলছে। আগের ভিডিওতে বলেছিলাম আজই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে তাতে মনে হচ্ছে ইরান এখনও নিজেদের কিছু কঠিন শর্ত সামনে রাখছে, আর সেই কারণেই আলোচনা হয়তো একটা কঠিন পর্যায়ে ঢুকে পড়তে পারে। ভাঙবে বলবো না, কঠিন। এখন যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে আবার যুদ্ধ শুরু হবে, আর তখন আমেরিকা কোন রাস্তায় হাঁটে সেটা সময়ই বলবে। এখানে আরও একটা দিক আছে যেটা খুব ভালোভাবে বোঝা দরকার। ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়ে গেলেও অনেক সময় আপনি কি জানেন সেটা বোঝা যায় না যে এটা পারমাণবিক অস্ত্র ছিল। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা গাজাতে এমনটা করেছে, কিন্তু কারো কাছে কি এর কোনো প্রমাণ আছে? তাই খবরটা হালকাভাবে নেওয়ার মতো নয়, বেশ গুরুতর। এখন অনেকেই হয়তো বলবেন আমেরিকা কিছুই করতে পারবে না। তাহলে এখানে একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিই, একটু ধৈর্য ধরুন। ইরানের সর্বোচ্চ নেতা, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, IRGC, তাদের সেনাবাহিনী, অসংখ্য কমান্ডার, বহু পারমাণবিক বিজ্ঞানী এই আমেরিকা আর ইসরায়েলের হামলাতেই কিন্তু প্রাণ হারিয়েছে। আর যারা বলেন যে ট্রাম্প শুধু হুমকি দেন, তাদের আজ বলি
ট্রাম্প হুমকি দেওয়ার পর কিন্তু প্রতিবারই হামলা করেছেন। গত বছরের জুন থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কবে করেননি? দেখুন, আবেগ এক জায়গায়, আমরা কি চাই কি হোক কি না হোক সেটাও এক জায়গায়, কিন্তু বাস্তব একেবারে আলাদা জিনিস, যেটা আপনাদের সামনেই রয়েছে। খবর আসে, আবার অনেক সময় খবর আনা হয়, পরিবেশটা যাচাই করে দেখা হয় যে এর প্রভাব কি, এর প্রতিক্রিয়া কি। এটাও ইরানের উদ্দেশ্যে একটা ইঙ্গিত হতে পারে যে আমরা সামনে কি করতে পারি। আলোচনা তো আজ চলছে, কিন্তু দেখে নাও। তবে এর উল্টো দিকেও একটা প্রশ্ন থেকে যায়, ইরান কি পূর্ণাঙ্গ পারমাণবিক বোমার আগেই ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা বানিয়ে ফেলেনি তো, বা ফেলছে? কারণ প্রক্রিয়া কিন্তু একই, শুধু ইউরেনিয়াম ব্যবহারের যে বিষয়টা সেটা কম বেশি হয়। তাহলে সব মিলিয়ে দাঁড়ালো কি দর্শক বন্ধুরা? আমেরিকার দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় শেষ, এবং তা পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। ঠিক সেই সময়েই খবর আসছে পেন্টাগন ছোট ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রকে তাদের যুদ্ধ পরিকল্পনায় বেশি গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। রিপোর্টে ইরানের নাম নেই, প্রমাণও নেই, কিন্তু ইরানের আশপাশ থেকে সেনা কমানো, নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা, হরমুজ প্রণালী নিয়ে আজকেও আটকে থাকা আলোচনা, সব মিলিয়ে আমি বলবো পরিস্থিতিটা মোটেই স্বস্তির নয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় পেন্টাগনের এই যে রণকৌশল বদল সত্যি চীন আর রাশিয়ার কথা ভেবে করা হচ্ছে, যেমনটা তারা বলছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 48 ঘন্টার ভেতরে যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে চুক্তি না করে, তাহলে ইরানের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি একই সাথে আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শিগগিরই ইরানের সাথে একটা ফাইন সুন্দর একটা চুক্তি হচ্ছে। তিনি যে হুমকি দিলেন আবার চুক্তির কথা বললেন, আসলে কি হচ্ছে? এটা দ্বিচারিতা, দ্বিমুখী কথাবার্তা হয়ে গেল না? আমি একবার শুরুটা প্রশ্ন দিয়েই করলাম। এরপর সে একটি সূত্র থেকে জানলাম ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নতুন করে শর্ত আরোপ করেছে। সেই শর্ত পূরণ হলে তবেই ইরান হরমুজ প্রণালী খুলবে। কিন্তু আলোচনাটা হচ্ছে কার সাথে? ইরান তো বলছে আমেরিকার সাথে তাদের কোনো আলোচনা হচ্ছে না। তাহলে আলোচনাটা হচ্ছে কার সাথে? সে এক দারুণ প্রশ্ন। এদিকে লোহিত সাগরে ভারতের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং জাহাজটি ডুবেই গেছে। সৌদি আরবের আরেকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। তবে পাকিস্তানের জাহাজের ব্যাপারে কি হচ্ছে, তাদের কি ভূমিকা, সেটা আর একটা প্রশ্ন। এদিকে গত রাতে খবর দিয়েছিলাম সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিরা হামলা চালিয়েছে। তার ফলো আপ হচ্ছে সেই ড্রোন হামলায় বিমানবন্দরের প্রধান যে র্যাডার সিস্টেম সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান ওঠানামার সমস্ত সবকিছু বন্ধ আছে। অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সৌদি আরবের সাথে ইয়েমেনের পর্দার আড়ালে আলোচনা হচ্ছে। এই আলোচনা কিভাবে হচ্ছে, মধ্যস্থতা করছে কে? গত রাতে দুবাইয়ের জেবেল আলী শিল্প অঞ্চল, সেখানে হামলা হয়েছে। অন্তত 7টা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এই হামলার পেছনে এখনো পরিষ্কার না। এই যে মধ্যপ্রাচ্যকে ঘিরে এত দ্বন্দ্ব, হুমকি, যুদ্ধ, সংঘাত, এর ভেতরে কিন্তু আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে তেলের দাম কমেছে। 2 ধরনের তেলের দাম, ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, 2 ধরনের তেলের দামই 5% কমেছে। এশিয়ার বাজারের যে সমস্ত স্টক এক্সচেঞ্জ সেখানে লাভ দিয়েছে ঊর্ধ্বমুখী। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আলোচনা থেকে অনেক তথ্য পাবেন এবং আলোচনা ভালোও লাগবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই পাশেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই
মহামতি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু করি। তিনি দুইটা বক্তব্য দিয়েছেন। একটা বক্তব্য হচ্ছে ইরান চুক্তির জন্য পাগল হয়ে গেছে, চুক্তির জন্য আমেরিকার পিছনে পিছনে ঘুরছে, এবং তিনি বর্ণনা দিচ্ছেন যে শনিবারে যে হামলা চালাতে চেয়েছিলেন সেই ব্যাপারে বলছেন যে ইরান আমাদেরকে ফোন করলো, তারা আমাদের কাছে অতি বিনয়ের সাথে, তিনি ঠিক এইভাবে বলছেন, অতি বিনয়ের সাথে আমাদেরকে অনুরোধ করলো যে একটু আলোচনা করা যায়, প্লিজ আলোচনার সুযোগ আছে, যদি থাকে তাহলে আমরা একটা চুক্তি করতে চাই, আপনারা হামলা বন্ধ করেন। এই অনুরোধের পর আমি হামলা বন্ধ করলাম, এখন তাদের সাথে চুক্তি হবে, আগামী 48 ঘন্টার ভেতরে এই চুক্তি হয়ে যাবে। যদি চুক্তি না হয় তাহলে কিন্তু তাদের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় হামলা আর হয়নি, এইরকম হামলা চালাবো। খেয়াল করুন, তিনি বলছেন ইরান হামলা বন্ধ করার জন্য অনুনয় বিনয় করেছেন, চুক্তির কথা বলেছেন, আবার বলছেন যে যদি চুক্তি না করে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় হামলা হবে। তাহলে কি করে ভাই, এ কথা মিলল না তো। যারা চুক্তির জন্য বা হামলা বন্ধের জন্য অনুনয় বিনয় করে তারা তো চুক্তি করে ফেলতো এতক্ষণ, তাদের কি হুমকি দেয়া লাগে? আসলে ডোনাল্ড ট্রাম্পের কথা মিলছে না, মেলে না, কিন্তু তবু আমাদের শুনতে হয় এই কারণে যে ঘটনার এক সাইডের নায়ক বা খলনায়ক যাই বলি, ট্রাম্প তো বটেই। তিনি কি বলছেন, কি করছেন, কোন দিকে যাচ্ছেন, তার পদক্ষেপগুলো কি কি, এগুলো তো ফলো করার একটা ব্যাপার থাকেই। আফটার অল এই যুদ্ধ তো তারাই শুরু করেছে, যুদ্ধের একটা বিগ পার্ট আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে তাদের এই সমস্ত কথা, রিপিটেশন, একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের সত্য মিথ্যার মিশেল দিয়ে বাট আমাদেরকে শুনতে হয়, উপায় তো নেই, আলোচনা করতে হয় যে এই বললেন তিনি, এই হলো। তো সেক্ষেত্রে তিনি যে কথা বলছে যে 48 ঘন্টার ভিতরে চুক্তি হয়ে যাবে এবং হুমকি দিচ্ছেন, এই হুমকি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আলোচনায় যাবে না, চুক্তি হবে না ইরান। এটা ইরানের পক্ষ থেকে বক্তব্য। গতকাল কিন্তু আমি খবর দিয়েছিলাম ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে এই ধরনের আলোচনায় যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো কোনো আমেরিকার সাথে আলোচনার ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এবং এই আলোচনার যে ব্যাপারটা, ডোনাল্ড ট্রাম্প এমন ভাবে কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন ভাবে কথা বলছেন, মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট এমন ভাবে কথা বলছেন, মনে হচ্ছে যেন চুক্তি হয়ে যাচ্ছে, আলোচনা হচ্ছে, দুই পক্ষ কাতারে বা পাকিস্তানে বা দুবাইয়ে কোথাও না কোথাও বসে গেছে, ব্যাপক আলোচনা চলছে, এরকম মনে হচ্ছে। কিন্তু ইরানের দিকে তাকালে একেবারে টোটালি অফ, কিছুই নেই। তারা বলছে যে এই আলোচনা হচ্ছে ওমানের সাথে আমাদের, এবং এটা সম্পূর্ণভাবে ওমানের সাথে আমাদের এই হরমুজ প্রণালী আমরা কিভাবে ব্যবহার করব, ভাগ করব, এই বিষয়টা নিয়ে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নেই। তবে আমি এই সমস্ত ঘাটাঘাটি করে যা শেষমেশ পেলাম সেটা হচ্ছে এরকম যে কাতার, পাকিস্তান, সৌদি আরব এরা হয়তো মিলে আমেরিকাকে বাদ রেখেই ইরানের সাথে একটা আলোচনা করছে। হয়তো সেখানে আমেরিকার মতামত তাদের কাছে আছে যে তারা কি কি নিয়ে কথা বলতে চায়, কোন ভাবে কথা বলে তাদের সন্তুষ্টি আসবে, ইত্যাদি ইত্যাদি। বাট ইরান আমেরিকার সাথে কোনো আলোচনায় যে নেই এটা মোটামুটি পরিষ্কার। তো এই যে আলোচনা চলছে বলে আমি যা বুঝলাম, কারণ হরমুজ প্রণালী তো খুলতে হবে, আজ হোক কাল হোক, কোন ফর্মুলায় খুলবে? এখানে এই হরমুজ প্রণালী ব্যবহার করে তো কাতার তার তেল গ্যাস রপ্তানি করে, কুয়েত, বাহরাইন, সৌদি, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সবাই। সেক্ষেত্রে হরমুজ প্রণালী তো এই আঞ্চলিক দেশগুলোর জন্য খোলা প্রয়োজন। হয়তো তারা মিলে আলোচনা করছে, সেখানে ইরান শর্ত দিয়েছে। আমি আপনাদেরকে 4টা শর্ত জানাচ্ছি, খুব ইন্টারেস্টিং। হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকার নৌ অবরোধ ইমিডিয়েটলি, খুবই দ্রুত তুলে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ইরানের তেল, গ্যাস এবং তেলজাত পণ্য যে রপ্তানি করে এটার উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 3 হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করবে তাদের উপর থেকে ফি আদায় করবে, সে যে নামেই হোক না কেন, এই ফি আদায় করবে ইরান এবং এটা বৈধ বলে মেনে নিতে হবে। নাম্বার 4, হরমুজ প্রণালী দিয়ে
পারস্য উপসাগরে যে সমস্ত জাহাজ প্রবেশ করবে, ঢুকবে, সেই সমস্ত জাহাজের উপরে পূর্ণ কন্ট্রোল থাকবে ইরানের। অর্থাৎ কোনটা যাবে, কোনটা ঢুকতে পারবে, কোনটা ঢুকতে পারবে না, এটা ইরান ঠিক করবে। আর যে সমস্ত জাহাজ পারস্য উপসাগর থেকে বের হবে তাদের উপরেও অবজারভেশন চালাতে পারবে, তাদের দেখভাল করবে বা তাদের উপর পর্যবেক্ষণ চালাতে পারবে ইরান। এই 4টা শর্ত মেনে নিতে হবে, তাহলে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। এখন এই বিষয়গুলো এই যারা আলোচনা করছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশের যে সমস্ত নেতারা আলোচনা করছে, হয়তো তারা মেনে নিতে বাধ্য হবে, উপায় তো নেই। তা না হলে তো হরমুজ প্রণালী খুলছে না এবং তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত সবকিছু শেষ। গতকাল বলেছিলাম আরামকোর সিও তিনি জানিয়েছেন কি, যে এই যুদ্ধ শুরুর পর থেকে অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের পর থেকে পর্যন্ত 260 কোটি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে যেতে পারেনি। এখন পরিস্থিতি আরো খারাপ। আমি একটু আগেই বলেছি যে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগরে যেটা অবরোধ আরোপ করেছে, যে সেখান থেকে সৌদি আরবের কোনো জাহাজ যেতে আসতে পারবে না, সৌদি বন্দর থেকে কোনো জাহাজ তেল নিয়ে বের হতে পারবে না, বাব আল মানদেব প্রণালীতে যেতে পারবে না। এই অবরোধের আওতায় এ পর্যন্ত 8টি জাহাজে তারা হামলা চালিয়েছে, 29টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যে যেতে পারবে না, পিছাও। আর গতকালকেই সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং ভারতের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ভারতের তেল ট্যাঙ্কারে হামলার পর সেখান থেকে 13 জন নাবিককে উদ্ধার করেছে, বাট তেল ট্যাঙ্কারটা ডুবে গেছে। পরিস্থিতি কিন্তু ভালো না। এতদিন হরমুজ ছিল, এখন হরমুজের পাশাপাশি বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এই সংকটে। সেক্ষেত্রে তেলের বাজার বিশ্ব অর্থনীতি হবে কি? খুলতে হবে, না খুললে তো উপায় নেই। এবং এটা যে আমেরিকা শক্তি প্রয়োগের মাধ্যমে সামরিক উপায়ে খুলবে সেটা সম্ভব না, দুটো কারণে। যদি তারা পারতো এতদিন খুলে ফেলতো, তারা পারেনি বলেই খুলতে পারেনি। সেই সামরিক সক্ষমতা আমেরিকার এখন নেই। আর 2 হচ্ছে যে যুদ্ধ শুরু করলে হরমুজ প্রণালীতে এটা তো নিরাপদ হবে না, কোনোদিন চলতেই থাকবে যুদ্ধ। কতদিন? আপনি যতক্ষণ পর্যন্ত ইরানকে সারেন্ডার করাতে না পারবেন ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। ইরানকে সারেন্ডার করানো কি খুব সহজ কথা? মোটেই না। ফলে ইরান এখানে বিশেষ একটা সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে পরিগণিত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে হরমুজ প্রণালী যদি খুলতেই হয় তাহলে ইরানের সাথে সমঝোতায় আসতে হবে। ওই যে হুমকি দেওয়ার ভাষা, যে না খুললে এত হামলা চালাবো, অমুক করবো, তমুক করবো, এই সমস্ত গুলো দিলে কাজ হবে না। ইরান বলেই দিয়েছে কোনো হুমকি ধমকিতে ইরান হরমুজ প্রণালী খুলবে না। পাশাপাশি গতকাল যে ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে বলা হলো যে এটা নিয়ে কোনো আলোচনা হবে না, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সেক্ষেত্রে আমেরিকার সাথে যদি চুক্তি না হয়, এই অঞ্চলের দেশগুলোর সাথে যদি ইরানের চুক্তি হয় এবং এই অঞ্চলের দেশগুলো যদি আমেরিকাকে বাধ্য করে যে ভাই তোমার অবরোধ সরাও, আমরা আর পারছি না, তাহলে সে কিন্তু বাধ্য সরাতে। এরই ভিতরে খবর পাওয়া যাচ্ছে নতুন করে সৌদি আরব তার ঘাঁটি এবং মাটি ব্যবহার করতে দিতে চায়নি আমেরিকাকে। সেদিনের যে হামলা, সেই হামলায় তো প্রধানত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ঠেকিয়েছে যে হামলা করলে একদম সর্বনাশ হয়ে যাবে, খবরদার। আবার ইয়েমেনিদের সাথে পর্দার আড়ালে সৌদি আরব আলোচনা করছে তাদের জ্বালানি এবং সহায় সম্পত্তির উপর যাতে ইয়েমেন হামলা না করে। তো যখন এই আলোচনা ম্যাচিউর হবে তখন ইয়েমেন বলবে না যে তোমার জ্বালানি, তোমার সম্পদ আমি নিরাপদ করবো আর তুমি আমার উপরে অবরোধ দিয়ে রাখবো। এটা তো হতে পারে না। সেক্ষেত্রে আমার উপর থেকে অবরোধ তোলো, আমার বিরুদ্ধে যুদ্ধ তুমি বন্ধ করো, শান্তিতে থাকি। তা না হলে তোমার বিরুদ্ধে আমার হামলা চলবে। এই আলোচনা চলছে ওমানের মাধ্যমে। ওমানের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে পর্দার আড়ালে একটা আলোচনা চলছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চেয়েছিলাম, ইন্টারেস্টিং। ইয়েমেনিরা যে লোহিত সাগর অবরোধ আরোপ করেছে, বাব আল মানদেব প্রণালীতে জাহাজ যেতে দিচ্ছে না সৌদি তেল নিয়ে, এই ব্যাপারে পাকিস্তান এবং চীনের ব্যাপারে ইয়েমেনিরা কিন্তু ভিন্ন ঘোষণা দিয়েছে, ভিন্ন দৃষ্টিভঙ্গি তাদের। পাকিস্তানের জাহাজকে এবং চীনের জাহাজকে তারা যেতে দিয়েছে। এই পর্যন্ত যতদূর জানতে পারলাম, সৌদি আরব থেকে তেল নিয়ে চীনের 21টি জাহাজ বাব আল মানদেব প্রণালী পার হয়েছে, যতদূর মনে পড়ছে, যতদূর জানতে পারলাম।
এবং পাকিস্তানেরও একটা দুটো জাহাজ পার হয়েছে, এদের সাথে এক ধরনের সমঝোতা হয়েছে। বাট মোটা দাগে সৌদি আরবের কোনো তেল এবং সৌদি আরবের কোনো জাহাজ ইয়েমেনিদের সম্মতি ছাড়া